জিএসটিতে তোমার যদি চান্স পেতে হয় তাহলে আমি এখন থেকে যা দেওয়া শুরু করছি তুমি শুধুমাত্র তাই সেইগুলো দেখে যাবে। পদার্থবিজ্ঞান নিয়ে তোমার আর কোনো টেনশন নেই। আমি এখন নিয়মিত আকারে আগামী যে 5 দিন আছে এই 5 দিনের মধ্যে তোমাদের 10টা ভিডিও দেবো ছোট ছোট করে। এই 10টা ভিডিওতে যা দেবো তুমি শুধুমাত্র সেইগুলো দেখে যাবে, ইনশাল্লাহ সেখান থেকে তুমি কমন পাবা, এইখান থেকে প্রশ্ন আসবে, তুমি শুধুমাত্র এগুলো ভালো করে দেখে যাবে। তাহলে দেখো আমি কি দিচ্ছি এই জিএসটি সাজেশনের মধ্যে। অল্প সময়ের মধ্যে মাত্র 20 মিনিটের মধ্যে তোমার অধ্যায় কভার হয়ে যাবে। প্রথমে দেখো নাল বা শূন্য ভেক্টরের বৈশিষ্ট্যগুলো দেখবা। তুমি ভালো করে জানো একটা নাল ভেক্টর কি পাদবিন্দু বা শীর্ষবিন্দু থাকে না, এবং তুমি কি কি উপায়ে নাল ভেক্টর পাও। যেমন দুইটা সমমানের ভেক্টর কি করা হয়, আমরা বিয়োগ করলে তার ভেক্টরটি কি আসবে, নাল ভেক্টর হয়ে যাবে, তাই না? বিপরীতমুখী দুইটা ভেক্টর, একটা এদিকে যাচ্ছে আর একটা যাচ্ছে কি ওইদিকে, সেক্ষেত্রে দুইটা ভেক্টর যোগ করলে নাল কি হবে, শূন্য হয়ে যাবে। তো এইরকম ভাবে শূন্য বা নাল ভেক্টর সম্পর্কে তুমি তথ্যগুলো একটু জেনে যাবা, কিভাবে নাল ভেক্টরটা পাওয়া যায় আর এর বৈশিষ্ট্যগুলি কি কি। আচ্ছা, পরবর্তী দেখো তোমার পরে যেটা করতে হবে বিপরীত বা স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কি তুমি জানো? স্বাধীন ভেক্টর হচ্ছে যেমন এটা একটা স্বাধীন ভেক্টর, এটা কি একটা স্বাধীন ভেক্টর, অর্থাৎ যার পাদবিন্দু এবং যার পাদবিন্দুটা নির্দিষ্ট নয়, এটা হচ্ছে স্বাধীন ভেক্টর। আর বিপরীত ভেক্টর কি আমরা যে জানি যে কোনো একটা ভেক্টর যদি a সমান যদি হয় 5i, তাহলে a এর বিপরীত ভেক্টরটা হবে, আমরা এর বিপরীত ভেক্টরটা কি বলবো, 1/5i। এটা হচ্ছে তার a এর বিপরীত ভেক্টর হচ্ছে b এখানে, তাই না? এরপর দেখো লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, a ডট b সমান হচ্ছে 0, a ডট b সমান 0। এই এখান থেকে তোমার কি বলে কোন একটা ধ্রুবক দেওয়া থাকে যে a b এর মধ্যে ধরো যে 2y প্লাস হচ্ছে xj প্লাস হচ্ছে 2k ইত্যাদি দেওয়া আছে, আর b সমান দেওয়া আছে 3i মাইনাস 6 4j প্লাস হচ্ছে 3k। এইখান থেকে বলবে x এর মান কত, এরা পরস্পর লম্ব হলে x এর মান কত, এখানে x এর পরিবর্তে দেওয়া থাকতে পারে m এর মান কত, বা এখানে না দিয়ে তোমাকে বলতে পারে এখানে m এর মান কত, তোমার এখান থেকে m এর মানটা বের করতে হবে। এই ধরনের প্রশ্ন অনেক আসছে, তোমাদের বোর্ড এক্সামে আসছে, আবার অ্যাডমিশন টেস্টে আসছে, সো একটু কষ্ট করে এগুলো দেখে যাবেন। যে দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে a ডট b সমান হচ্ছে 0, এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এইটা দিয়ে তুমি অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করে যাবে। পরে দেখো আরেকটা কি বলছি, সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a ক্রস b সমান হচ্ছে 0, অথবা তোমার এটা মনে রাখতে হবে এই যে ভেক্টরটা একটা তিনটে উপাংশ আছে, তাই না? x একটা আছে bx, একটা হচ্ছে ay, আর একটা কি আছে az, আর এই b ভেক্টর কি আছে, bx আছে, by আছে, আর কি আছে bz আছে। তাহলে এই যে ax বাই bx, অথবা দেখা যাবে যে ay বাই by, অথবা দেখা যাবে যে az বাই bz, এই শর্ত যদি মানে তাহলে কি হবে, ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে। তুমি এই শর্টকাটে এই নিয়মে এই ম্যাথটা করে ফেলতে পারবে, কেননা এই নিয়মে করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে, এত সময় তুমি কিন্তু পরীক্ষার হলে পাবে না। তারপর দেখো তারপর কি বলা আছে এখানে, যে তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত। তিনটি ভেক্টর যেমন a b c তিনটি যদি ভেক্টর থাকে, এই তিনটে ভেক্টর একই সমতলে থাকার শর্ত কি? একই সমতলে থাকার শর্ত হচ্ছে a ডট b ক্রস c সমান হচ্ছে 0, a ডট b ক্রস c সমান হচ্ছে 0। যে কোনো দুটো ভেক্টরের ভেক্টর গুণফল এই তৃতীয় ভেক্টরের সাথে লম্ব হলে কি হবে, আমরা জানি যে কোনো একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর যদি লম্বভাবে থাকে তাহলে তাদের ডট গুণফলটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে এইখান থেকে তো একটা অবিলম্ব একটা ভেক্টর আছে, দেখো a ডট, আর এইখান থেকে যেটা পাবো তুমি সেটা হচ্ছে ab sin থিটা ইনটু ইটা, বুঝতে পারছো? আর ভেক্টর তো এটা তো তার মান, তাই না? তো a ডট এটা যেহেতু এই ভেক্টরের সাথে লম্ব, এটা হচ্ছে এটা কি সব সময় কি থাকে, a ভেক্টর যদি এটা হয় এটা হচ্ছে সেটা, এটা হবে এই সাইডে, তাহলে a এবং b, a এবং এটা কি লম্বভাবে আছে না? তো যে কোনো দুইটা ভেক্টরের যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল কি হয়ে যায়, শূন্য। তাহলে এইটাও কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো তুমি এটা এভাবে বের করে ফেলবে। তারপর দেখো তাহলে এটা গেল, এটা কিন্তু আরো হইতে পারে b ডট c ক্রস a, হ্যাঁ, সমান সমান কিন্তু 0 হইতে পারে, ঠিক আছে? আবার এটা হইতে পারে তোমার, আবার এটা হইতে পারে দেখো যে আমি যদি লিখি c ইনটু a ক্রস b সমান হচ্ছে 0, এইটাও কিন্তু হতে পারে। আচ্ছা, তারপর দেখো কি আছে আমাদের, ভেক্টর দুটি সলিনয়েডাল হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টর সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ডাইভারজেন্স কি হবে, ডাইভারজেন্স। ধরো একটা ভেক্টর a, তাহলে এই a ভেক্টর ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে এটা সলিনয়েডাল হবে। a ভেক্টর ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে কি হবে, এটা সলিনয়েডাল হবে। তুমি এই যে সলিনয়েডাল হবে, ডাইভারজেন্সের যে বৈশিষ্ট্য বা তাৎপর্য আছে, ডাইভারজেন্সের তাৎপর্যগুলো একটু ভালো করে পড়বা, হ্যাঁ, তাৎপর্যগুলো একটু পড়ে নেবে। তারপরে কি বলছে এখানে, যে ঘূর্ণনশীল অঘূর্ণনশীলতার শর্ত বা সমরূপণশীল বা অসমরূপণশীলতার শর্ত রেখে
দুইটা ভেক্টর তখনই, একটা ভেক্টরের কার্ল যদি শূন্য হয়, কোনো একটা ভেক্টরের কার্ল, ধরো এই ভেক্টরের কার্ল যদি শূন্য হয় তার মানে কি ভেক্টরটা অঘূর্ণনশীল হবে, আর যদি না হয় তাহলে এটা অঘূর্ণনশীল হবে না। তোমাকে এই শর্তগুলি মাথায় রাখতে হবে এবং এই শর্ত দিয়ে ম্যাথ করে যাবে, অবশ্যই ম্যাথ করে যাবে, ঠিক আছে, দেখে যাবে। এবং পাশাপাশি তুমি সলিড এই যে ডাইভারজেন্সের শর্ত এবং কার্লের শর্তগুলি একটু পড়ে যাবে, বৈশিষ্ট্যগুলো আর কি বা তাৎপর্যগুলো। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুইটা ভেক্টর যদি দেয়া থাকে তোমার এ বি, তোমার অবস্থান ভেক্টর দেয়া থাকতে পারে, একটা ধরো যে এরকম একটা ভেক্টর দেয়া আছে আর বি একটা ভেক্টর দেয়া আছে, তুমি কি করবা এ ডট বি সমান হচ্ছে এ বি cos থিটা, ঠিক আছে, এই যে থিটাটা বের করে ফেলবা, এইটা ডট গুণফলটা আর এইটা হচ্ছে তার মান, এ এর মানটা এখানে, বি এর মানটা এখানে। তুমি যদি এ বি এর মান দ্বারা এটাকে ভাগ করে দাও এবং cos ইনভার্স করে ফেলো, তাহলে এখান থেকে থিটার মানটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো তোমরা সবাই পারো, আমি এই জন্য এত এক্সপ্লেইন করছি না, আমি শুধুমাত্র বুঝাই দিচ্ছি যে তোমরা কোনগুলো প্র্যাকটিস করবা। তারপর দেখো অক্ষের সাপেক্ষে কোণ নির্ণয়, তুমি অক্ষের সাপেক্ষে যদি কোণ নির্ণয় করতে চাও, অক্ষের সাপেক্ষে কি, ধরো যে একটা ভেক্টর দিয়ে আছে, এই ভেক্টর x i প্লাস b y a y j প্লাস a z k, তুমি যদি অক্ষের সাপেক্ষে x অক্ষের সাথে এই ভেক্টরটা কত গুণে আছে, y অক্ষের সাপেক্ষে এই ভেক্টরটা কত গুণে আছে, z অক্ষের সাপেক্ষে এই ভেক্টরটা কত গুণে আছে, তুমি যদি অক্ষের সাপেক্ষে কোণ নির্ণয় করতে বলে তোমাকে, তাহলে তুমি x অক্ষে যদি বলে, তাহলে x অক্ষে হবে হচ্ছে cos ইনভার্স আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স a x ডিভাইড বাই হচ্ছে মডুলাস অফ a, ঠিক আছে। অর্থাৎ x অক্ষের এই ভেক্টরের যে মান আছে সেই মানকে তুমি যদি মূল ভেক্টরের মান দ্বারা ভাগ করো এবং তার ইনভার্স করো, cos ইনভার্স 1 করো, তাহলে তুমি কিন্তু x অক্ষ বরাবর কত গুণে আছে, আলফা গুণে আছে, সেটা তুমি পেয়ে যাবে। y অক্ষ বরাবর এই ভেক্টরের যত গুণে আছে সেটা হচ্ছে বিটা, আর বিটা সমান হবে হচ্ছে cos ইনভার্স y অক্ষ যেহেতু বলছি, তার মানে এখানে y অক্ষের ফাংশনের মান আসবে ডিভাইড বাই হচ্ছে মূল ভেক্টরের মান। আর z অক্ষে যদি বলে z অক্ষ বরাবর এই ভেক্টরটা কত দিকে কোণে আছে, তাহলে সেটা হচ্ছে গামা সমান হচ্ছে cos ইনভার্স 1 ইনটু হচ্ছে az ডিভাইড বাই হচ্ছে a। বাস, আমরা এইভাবে যে কোনো অক্ষে যদি কোনো একটা ভেক্টর দেয়া থাকে এবং সেই অক্ষের মান নির্ণয় করতে বলে, আমরা এইভাবে মানগুলো বের করে ফেলতে পারবো, ঠিক আছে, তোমরা এভাবে বের করে নিবা। তারপর দেখো বলা আছে অভিক্ষেপ উপাংশ নির্ণয়। অভিক্ষেপ উপাংশ আমরা সবাই জানি, তো দুইটা ভেক্টর আছে, এখন যদি আমরা এইখানে যদি আমরা বের করি যে ধরো যে এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, এখন এখানে একটা আমরা লম্ব আঁকবো, এটা হচ্ছে একটা লম্ব, তাহলে এই দিকে হচ্ছে অভিক্ষেপটা, অর্থাৎ এখন a ভেক্টর অভিক্ষেপটা b এর উপরে আছে। যদি বলা হয় যে b বরাবর a এর লম্ব বিক্ষেপ কত, b বরাবর বা b এর উপর a এর লম্ব বিক্ষেপ হচ্ছে cos থিটা, এর লম্ব বিক্ষেপ cos থিটা, আর এখানে আসবে সরাসরি কোথা থেকে আসছে, a ডট b থেকে, a ডট b সমান আমরা জানি ab cos থিটা, ঠিক আছে, এই যে a ডট b সমান ab cos থিটা, এইখান থেকে তুমি b cos থিটার মান কত পাচ্ছ, দেখো b cos থিটার মান পাবা a ডট b বাই a, আর এখান থেকে তুমি a cos থিটার মান কত পাবা, a cos থিটার মান পাবা a ডট b বাই b সমান হচ্ছে এখানে থাকবে a cos থিটা, আর এখানে থাকবে কি b cos থিটা। তাহলে এই যে এটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে a cos থিটা হচ্ছে এখানে b ভেক্টরের উপর a এর লম্ব বিক্ষেপ, হ্যাঁ, এটা হচ্ছে b এর উপর কি, b এর উপর বা b বরাবর a এর লম্ব বিক্ষেপ, আর এটা হচ্ছে a এর উপর, এটা এইদিকে আঁকতে হবে, আমরা যদি এখানে একটা লম্ব আঁকি, হ্যাঁ, তাহলে এইদিকে যদি অভিক্ষেপটা চলে যায়, এখন এদিকে অভিক্ষেপটা যদি চিন্তা করি, তাহলে এটাকে বলবো আমরা a এর উপর বা a বরাবর b এর অভিক্ষেপ, a বরাবর b এর অভিক্ষেপ হচ্ছে b cos থিটা, a বরাবর b এর অভিক্ষেপ হচ্ছে b cos থিটা, আর b cos থিটা সমান হচ্ছে a ডট b বাই a, আর b বরাবর a এর অভিক্ষেপ হচ্ছে a cos থিটা, আর a cos থিটা সমান হচ্ছে a ডট b বাই b। তো সর্বশেষ দেখো উপাংশটা আমরা একটু দেখি, তো উপাংশটা কি, উপাংশ তো এইটাই বের করে ফেলতে পারবা। তো যদি বলে যে a এর উপাংশ কত, তাহলে a এর উপাংশ হচ্ছে a cos থিটা, এটা হচ্ছে v এর একক ভেক্টর, দুইটা ভেক্টর আছে এখানে, তাহলে a এর উপাংশ যদি বলে বা a এর অংশ যদি বলে, তাহলে a cos থিটা ইনটু ওপর b ভেক্টরের একক ভেক্টর, এটা সমান আসবে কি, তাহলে a ডট b বাই b ইনটু হচ্ছে b এর একক ভেক্টর, তোমাকে যদি বলা হয় এর, এখন যদি বলা হয় b এর উপাংশ নির্ণয় করো, তো b এর উপাংশ নির্ণয় করলে b cos থিটা, b এর উপাংশ হচ্ছে b cos থিটা, a এর একক ভেক্টর b cos থিটা, এটা হচ্ছে অভিক্ষেপের সাথে অপর ভেক্টরের একক ভেক্টর গুণ করে দিলে পেয়ে যাবে তুমি উপাংশের মান। তাহলে এটার ক্ষেত্রে কি আসবে, a ডট b ডিভাইড বাই হচ্ছে a মডুলাস ভেক্টর একক ভেক্টর a। বুঝতে পারছো? তো এইভাবে আমরা উপাংশ বা অভিক্ষেপটা, এটা তো এইটুকু হচ্ছে অভিক্ষেপ, আর এই অভিক্ষেপকে অপর ভেক্টর দ্বারা যার উপরে আছে, দেখো কি বলছি আমরা যে b এর উপর a এর অভিক্ষেপ কত, b এর উপর a এর অভিক্ষেপ হচ্ছে cos থিটা। এখন যদি বলি b এর উপর a এর অংশ কত, তো b এর উপর a এর অংশ হচ্ছে cos থিটা ইনটু b, তার মানে যার অভিক্ষেপ তার একক ভেক্টর গুণ করে দিলে উপাংশটা পেয়ে যাবে।
যার উপর তাকে তুমি তার একক ভেক্টর গুণ করলে তুমি উপাংশের মানটা পেয়ে যাবে। আচ্ছা, পরে দেখো সর্বশেষ যেটা আছে যে সমমানের ভেক্টর লব্ধি নির্ণয়। তো লব্ধি নির্ণয়ের জন্য তোমরা ভালো করে জানো সমান্তরাল সূত্রটা অ্যাপ্লাই করবে তোমরা। দুইটা ভেক্টর সেটা সমমানের হোক বা অসমমানের হোক, তোমরা সমান্তরাল সূত্রের চারটা শর্ত আছে। চারটা শর্ত কি? দুইটা ভেক্টর যদি সম একই দিকে চলে তাহলে সেই ক্ষেত্রে তোমরা জানো সমান্তরাল সূত্র হচ্ছে p² q² 2pq cos আলফা। যদি একই দিকে চলে, এটা তোমরা ভালো করে জানো, এভাবে রাখতেছে না। দুইটা ভেক্টর p এবং q যদি একই দিকে একই সময় চলে তাহলে তার লব্ধিটা হবে r = p + q, সর্বোচ্চ লব্ধি পাওয়া যায়, তাই না? একই দিকে চলে সমমুখী সমান্তরাল হলে। যদি বিপরীতমুখী সমান্তরাল হয়, এটা হচ্ছে ম্যাক্সিমামটা। যদি বিপরীতমুখী সমান্তরাল, একটা ভেক্টর যাচ্ছে এদিকে, একটা ভেক্টর এদিকে, একটা ভেক্টর এদিকে, p এবং q, সেই ক্ষেত্রে তোমার লব্ধিটা হবে কি? সেই ক্ষেত্রে লব্ধি হবে r মিনিমাম সমান হয়ে যাবে p - q। উল্লেখ হচ্ছে এখানে p - q, এখানে p কে আমরা কি হচ্ছে বড় ধরছি, আর যদি আমি q কে বড় ধরি তাহলে r মিনিমাম হচ্ছে হবে q - p। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ধরছি যে q টা বড়, p টা ছোট। আচ্ছা, আর যদি দুইটা ভেক্টর সমমানের হয়, p = q, খুবই ইম্পর্টেন্ট একটা শর্ত, p = q যদি r হয় তাহলে মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে থিটা সমান হয়ে যাবে 120 ডিগ্রি। এটা মাথায় রাখবা যে p q r এই তিনটা যখন সমান হয়ে যাবে তাদের মধ্যবর্তী কোণ হবে কি 120 ডিগ্রি। আরেকটা বিষয় মনে রাখবা, যদি p = q হয় কিন্তু r is not equal, মানে r এর মানটা p = q কিন্তু p is not equal r অথবা q is not equal r, এই ক্ষেত্রে যদি হয় তাহলে বুঝে নিবা সেই ক্ষেত্রে তোমার থিটাটা মানে দিকটা হবে α/2। এই ক্ষেত্রে দিকটা হবে কি α/2, অর্থাৎ p = q হলে থিটা হবে α/2 হবে। সেই ক্ষেত্রে p এবং q r এর সমান হবে না। আর যদি p q r তিনটে সমান হয়ে যায় তখন আর থিটার মান হবে 120 ডিগ্রি। ঠিক আছে? তো এই ছিল ভেক্টরের আমাদের আজকের এই অংশগুলো। দেখো আহামরি কোনো কঠিন কিছু দেইনি, আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের চেষ্টা করেছি জাস্ট কি তোমাকে পড়তে হবে ভেক্টর অধ্যায় থেকে এই অল্প সময়ের মধ্যে মোটামুটি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন এইগুলোর উপর তুমি একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে কিন্তু তোমার এই অংশের থেকে ইনশাআল্লাহ কমন আসবে। এটা ভালো করে মনে রাখো, কমন কিন্তু এখান থেকে আসবে, প্রশ্ন এখান থেকে আসবে। তুমি এইগুলো একটু ভালো করে মনে রাখবা, দেখবে কমন পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে নিউটনের বলবিদ্যা নিয়ে। আল্লাহ হাফেজ।